হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গল্পঘর 365 চ্যানেল। আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সে দোয়াই করি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্প। গল্পটির নাম হলো শুধু একবার বলো। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। বান্ধবীর বিয়েতে একজনকে দেখে থমকে দাঁড়ালাম। কখনো ভাবিনি আবার দেখা হবে। ওকে দেখে আমার পুরো শরীরটা ঘৃণায় রিড়িয়ে উঠছে। আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। হঠাৎ চোখাচোখি হলো দুজনের। আমাকে দেখে স্টুপিডের মতো তাকিয়ে আছে। মনে হচ্ছে আমাকেও গিলে খাবে। আমি চোখ সরিয়ে নিয়ে ওখান থেকে চলে এলাম। আমার বান্ধবী মানে আনিতার বিয়ে হচ্ছে। আজ ওর গায়ে হলুদ। ওকে গায়ে হলুদের জন্য সাজানো হচ্ছে। সেখানে গিয়ে আমি বললাম, তোকে একটা কথা বলবো, মনে কষ্ট নিবি না তো? বল। আনিতা বলল, মনে কষ্ট নেব কেন? বল, কি বলতে চাস? আমি বললাম, দেখ, তুই আমাকে আসতে বলেছিস, যাবি। যা হয়েছে সব ওর দোষ। আমি জানি ওকে দেখলে তোর অতীতের কথা মনে পড়ে যায়, যার জন্য তোর কোনো দোষ ছিল না। তারপরও তুই এখনও অপরাধীর ঘানি টানছিস। আমি বললাম, অপরাধ না, আমার চরিত্রে কালি মেখে দিয়েছে। ঠিক আছে, তুই যখন বলছিস আমি যাব না। আমার কিছুই ভালো লাগছে না। তাই আমি ছাদে গিয়ে বসলাম। সেখানে কেউ নেই। চারিদিকে বিয়ের আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আকাশে তারাগুলো মিটমিট করছে। চাঁদের আলোয় চারিপাশটা খুব সুন্দর দেখাচ্ছে। পুকুর পাড়ে ঝোনাকি পোকাগুলো মিটমিট জ্বলছে, একদম টর্চ লাইটের মতো। একবার জ্বলছে তো আরেকবার নিভছে। মোট কথা, চারিদিকের পরিবেশটা দেখতে খুব অপূর্ব লাগছে। একটা চেয়ার নিয়ে বসে আছি আমি। আজ শামীমকে দেখে অতীতের কথাগুলো মনে পড়ে। আমার নাম জুহি আক্তার। পড়াশোনা ইন্টার পর্যন্ত পড়েছি। মা বাবা আর বড় ভাইয়ের একমাত্র আদরের ছিলাম আমি। ছিলাম এই কথা বলছি কারণ হলো 2 বছর আগে আমার সাথে যা ঘটেছে, তারপর থেকে মা বাবা বড় ভাইয়া আমাকে আর আগের মতো ভালোবাসে না। সবার অবহেলার পাত্রী হয়ে গেছি আমি। পাড়ার প্রতিবেশী সবাই আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। আর এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী হলো শামীম। 2 বছর আগে যখন আনিতার বড় বোনের বিয়েতে আসি, তখন শামীমের সাথে আমার পরিচয় বলতে সেই দিন আমাদের প্রথম এবং লাস্ট দেখা। শামীম ছেলে হিসাবে তেমন ভালো না। আমাকে দেখে ওর নজর পড়ল আমার উপর। বন্ধুদের সাথে একটা বাজে চ্যালেঞ্জ ধরল। বন্ধুদের বলল, আমি যদি জুয়ের সাথে রাত কাটাতে পারি তাহলে তোরা আমাকে কি দিবি বল। 10,000 টাকার বেট হলো। 1 নম্বরে শামীম টাকার লোভী ছিল। 10,000 টাকার কথা শুনে রাজি হয়ে গেল। এই ব্যাপারে আমি কিছুই জানি না। চালাকি করে আমার জন্য রাতে একটা রুম আলাদা করে রাখা হলো। আমাকে বলা হলো,
এখানে অনেক লোকজন আছে, এখানে তুমি ঘুমাতে পারবে না। ওই দিকে কাচারি ঘরে, সেখানে কেউ যাবে না। তোমার জন্য ওই দিকে ভালো হবে। এমনিতে তুমি চেঁচামেচিতে ঘুমাতে পারো না, তাই তোমার জন্য ওই দিকের রুমটা রাখা হয়েছে। কথাগুলো বলছে শামীম। আমি মনে মনে ভাবলাম, ছেলেটা অনেক ভালো, মেয়েদেরকে সম্মান দিতে জানে। এক প্রকার আমি ওকে বিশ্বাস করেছিলাম। আমি কি করে জানব আমি ওদের পাতা ফাঁদে পা দিচ্ছি? যখন আমি ঘুমোতে যাচ্ছি, শামীম আমাকে হাতে একটা জুস দিল, বলল, এটা খেয়ে নাও, তাহলে রাতে ভালো ঘুম আসবে। আমি কিছু না বুঝে জুসটা এক চুমুকে শেষ করে দিলাম। বুঝতেই পারলাম না জুসের মাঝে ঘুমের ওষুধ মেশানো ছিল। রুমে আসা মাত্রই আমার দু চোখ বুজে এলো। আর কিছু মনে নেই আমার। সকালে যখন ঘুম ভাঙল, তখন পাশে দেখি শামীম শুয়ে আছে। ওকে দেখে আমি তো ঘাবড়ে যাই, কারণ আমি তো একা ঘুমিয়েছি। শামীম কোত্থেকে এলো? আমি আরও অবাক হলাম দেখে শামীম খালি গায়ে শুয়ে আছে। আমি আর ভাবতে পারছি না আমার সাথে কি হলো। মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। উঠতে যাব, ঠিক তখনই খেয়াল হলো আমার শরীরে কোনো কাপড় নেই। এদিক ওদিক তাকিয়ে দেখি কাপড়গুলো আমার থেকে একটু দূরে পড়ে আছে। তাড়াতাড়ি উঠে কাপড়গুলো নিতে যাব, কিন্তু পারছি না। পুরো শরীর ব্যথা হয়ে আছে। এখানে সেখানে কামড়ের দাগ, নখের আঁচড়ের দাগ, কোমর হতে নিচের দিকে ব্যথা করছে। আমার আর বুঝতে বাকি রইল না আমার সাথে কি হয়েছে। হাউ মাউ করে কেঁদে উঠলাম। আমার কান্নার শব্দ শুনে শামীম উঠে বসল। আমি তাড়াতাড়ি চাদরটা জড়িয়ে নিলাম। শামীমের এতটুকু আফসোস হলো না, উল্টো আমাকে বলে, কি করব, তোমাকে দেখে লোভ সামালতে পারলাম না, তাই শখটা মিটিয়ে নিলাম। কেউ দেখেনি, কেউ জানবেও না। একটা কথা বলি, তোমার শরীরটা একদম মাখনের মতন। ভোগ করে খুব তৃপ্তি পেয়েছি, মন চাইছে আরও তৃপ্তি মিটিয়ে খাই। এই বলে আমাকে আবার জড়িয়ে ধরে যা মন চায় তাই করছে। আমি বাধা দিয়েও ঠেকাতে পারছি না। করুণ সুরে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আপনার কী ক্ষতি করেছি? কেন আপনি আমার এত বড় ক্ষতি করলেন? এখন আমি কোন মুখ নিয়ে সমাজে বাঁচব? গ্রামের বাড়ির কাচারি ঘরগুলো একটু দূরে হয়। আমার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। এমনিতে বিয়ে বাড়িতে হইচই লেগে থাকে, তার মাঝে আমার চিৎকার কারো কানে পৌঁছবে না। আমি চেঁচাচ্ছি দেখে শামীম মুখে রুমাল বেঁধে দিল। নিজেকে রক্ষা করতে পারলাম না অমানুষটার থেকে। আবার মনের স্বাদ মতো আমাকে ভোগ করলো। আমি পুরো নিতিয়ে পড়েছি। শরীরে শক্তি বলতে কিছুই নেই। ওর মনের চাহিদা মিটিয়ে বলে, আমি যে কোনো মেয়েকে শুধু একবার ইউজ করি, দ্বিতীয়বার তার দিকে ফিরেও তাকাই না। কিন্তু তোকে আমি এই নিয়ে দুবার মন ভরে ভোগ করলাম। এবার তুই যেতে পারিস। আর একটা কথা মনে রাখিস, আমার কথা একদম বলবি না।
আর তুই বললেও কেউ বিশ্বাস করবে না। প্রমাণ কোথায়? তোর কাছে কি কোনো প্রমাণ আছে? এই বলে চলে গেল। আমি এইভাবেই পড়ে রইলাম। ওইদিকে আনিতা আমাকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাচ্ছে না। ও কিন্তু জানে না আমি যে কাচারিতে আছি। সবাইকে জিজ্ঞাসা করতে লাগলো আমার কথা। সবাই একই কথা বলছে, রাতে দেখেছিলাম, আর দেখিনি। কোথাও মনে হয় ঘুমোচ্ছে। এদিকে বর এসে গেছে, বিয়ের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আমার কোনো খবর নেই। তাতে করে আনিতা খুব চিন্তায় আছে। আমরা দুজন ক্লোজ ফ্রেন্ড। শামীম আনিতাকে বলল, দেখো হয়তো কোথাও আছে। এর মাঝে কয়েকবার শামীম এসে আমাকে দেখে গেছে। বিয়ে শেষ হয়ে যাওয়ার পর সবাই যার যার বাড়িতে চলে গেল। শামীম বন্ধুদের বলল, দেখ আমার খুব মাথা ব্যথা করছে, আমি ঘুমোতে গেলাম, কেউ কিন্তু ডিস্টার্ব করবি না। সুজন উঠে বলল, ঘুমোতে যাচ্ছিস ভালো কথা। জুই কোথায়? কাল রাতে তুই ওকে কাচারি ঘরে নিয়ে গিয়েছিলি। শামীম বলল, সারা রাত আমার সাথেই ছিল, এখনও কাচারি ঘরে পড়ে আছে। সুজন বলল, সেই সকাল থেকে মেয়েটা এখনও কাচারি ঘরে? কোনো অঘটন করে ফেলেনি তো? চল তো গিয়ে দেখি। ওরা 5 বন্ধু এসে দেখে আমি এখনও মেঝেতে পড়ে আছি, কোনো সারা শব্দ নেই। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে গেছে, শরীরের এখানে ওখানে কামড়ের দাগ, নখের আঁচড়ের দাগ। সুজন বলল, তুই কি মানুষ নাকি অমানুষ? তোকে শুধু বলেছি ওর সাথে একটা রাত কাটাতে, তার মানে এই না তুই ওকে ধর্ষণ করবি। এটা তুই কি করলি? মেয়েটার লাইফটা নষ্ট করে দিলি। এখন কি জবাব দিবি সবাইকে? শামীম বলল, তোরা না বললে কেউ জানতে পারবে না, তাই বলছি দোস্ত, কাউকে বলিস না। মনে কর আমরা এই ব্যাপারে কিছুই জানি না। আনোয়ার বলল, জানি না বললেই হয় না দোস্ত। তুই যে অন্যায়টা করেছিস আমরাও সমানভাবে দোষী। আমরা যদি জিদ না করতাম তাহলে হয়তো এমনটা হতো না। আরে আমাদের ঘরেও মা বোন আছে, আগে ভাবা উচিত ছিল। সুমন বলল, এখন এসব ভেবে কোনো লাভ নেই, এখান থেকে যত তাড়াতাড়ি পারি আমাদেরকে চলে যেতে হবে। এই বলে ওরা কাচারির রুম থেকে বেরোবার সময় আনিতা দেখে ফেলে। রাতের অন্ধকার থাকার কারণে ঠিকভাবে বুঝতে পারেনি কারা বের হচ্ছে কাচারি ঘর থেকে। ওরা বেরিয়ে যাওয়ার পর আনিতা কাচারির রুমে প্রবেশ করে দেখে আমি পড়ে আছি মেঝেতে। আমার এই অবস্থা দেখে ও বুঝতে পারছে না কি করবে। আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। আমাকে রেখে ছুটে গিয়ে মা বাবাকে ডেকে নিয়ে আসলো। সবাই তো হকচকিয়ে গেছে। আমার এই পরিস্থিতির জন্য কে দায়ী? বাড়িতে খবর দেওয়া হলো। মা বাবা বড় ভাই এলেন, সবার মুখে মুখে রটে গেল। এদিকে শামীম ওর 4 বন্ধু মিলে সেখানেই উপস্থিত ছিল। মা বাবা কাঁদছে, যার মুখে যা আসছে সে তাই বলছে। ঘর থেকে বেরোতে পারছি না, কলেজে যেতে পারছি না। মেয়েরা দেখলে বলে, ওই দেখো ধর্ষিতা মেয়ে হেঁটে যাচ্ছে। শামীমের জন্য মা বাবার থেকে আলাদা হতে হলো, কলেজে যাওয়া বন্ধ হয়ে গেল, এই সমাজ থেকে বিতাড়িত হতে হলো।
সবার চোখে হয়ে গেলাম আমি একটা ধর্ষিতা মেয়ে। আমি ধর্ষিতা হওয়ার ঠিক 2 মাসের মাথায় জানতে পারলাম আমি প্রেগনেন্ট। মা বলছে এই বাচ্চাটাকে নষ্ট করে ফেল। আমি বাধা দিলাম, বাচ্চাটার তো কোনো দোষ নেই, সে তো নিষ্পাপ, তাকে কেন আমি হত্যা করব? সে দুনিয়ার আলো দেখবে, আমি তাকে দেখাবো। মা বাবার কথা শুনিনি, দেখে ঘর থেকে বের করে দেয়। ঘর থেকে বের হবার পর কোথাও ঠাঁই পেলাম না। আনিতা আমাকে অনেক ধরনের সাহায্য করেছে, টাকা পয়সা, এমনকি থাকার জন্য জায়গা করে দিয়েছে। তারপর আমার একটা ফুটফুটে মেয়ে হলো। টেইলারিং করে কোনো মতে মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে দিন। হঠাৎ ছাদে পায়ে চলার শব্দ শুনে বাস্তবে ফিরলাম। দেখি কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। কোনো মেয়ে মানুষ না, পুরুষ মনে হচ্ছে। তাই আমি চেয়ার থেকে উঠে নিচে যাওয়ার জন্য উদ্যত হলাম। ঠিক তখন শামীম আমার সামনে এসে দাঁড়ায়। আমিও থমকে দাঁড়ালাম। দুজন এখন মুখোমুখি। আমার ওর দিকে তাকাতে ইচ্ছে করছে না। আমি কোনো কথা না বলে সাইড কাটিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু শামীম আমার হাত ধরে ফেলে। তাতে করে আমার রাগ হলো। হাত ছাড়িয়ে নিয়ে কষে একটা থাপ্পড় মারলাম। ওর সাথে কথা বলার কোনো ইচ্ছেই ছিল না আমার, তাই সেখান থেকে চলে এলাম। শামীম তখনও ছাদে দাঁড়িয়ে আছে, কিছুই বলল না আমায়। আমি নিচে নেমে আসতেই একজন এসে আমার মেয়েকে দিয়ে গেল। ওর নাম রেখেছি আবিহা। আমার মেয়েটির বয়স এখন 2 বছর, একটু একটু চলতে পারে। ওকে ঘিরেই এখন আমার সব কিছু। আমার কিছুই ভালো লাগছে না। শামীম কেন আমার পথ রোধ করে দাঁড়িয়েছিল? কি চাই এখন? সব কিছু তো আগেই শেষ করে দিয়েছে, আবার নতুন করে কোন মতলব করছে? এসব চিন্তায় আমার মাথা ঘুরছে। রাতে গায়ে হলুদের পর্বটা ভালোভাবেই সম্পন্ন হলো। আমিও এত কিছু না ভেবে অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম। সেখানে শামীম আমাকে ঘুরে ঘুরে দেখছে। আগের মতো নেই আর এখন। আগে যেমন চঞ্চল স্বভাবের ছিল, মেয়েদের পিছে পিছে ঘুরঘুর করত, এখন সেরকম নেই। অনেকটা পরিবর্তন হয়েছে। মেয়েদেরকে রেসপেক্ট করছে। শান্ত হয়ে বসে একবার আমার দিকে আরেকবার মেয়ের দিকে তাকিয়ে দেখছে। এত মানুষের সামনে কিছু বলার সাহস পাচ্ছে না। এইভাবেই গায়ে হলুদের পর্ব শেষ হলো। রাতে আমি মেয়েকে নিয়ে আলাদা একটা রুমে ঘুমালাম। শামীম বন্ধুদের নিয়ে অন্য একটা রুমে। গভীরভাবে শামীম কি যেন ভাবছে। আনিতার ভাই সিয়াম লক্ষ্য করে বলল, কিরে, সেই কখন থেকে দেখছি কি যেন ভাবছিস, কি হয়েছে খুলে বল তো, কোনো সমস্যা? শামীম বলল, জুইয়ের সাথে আমার দেখা হয়েছে। ওকে দেখে আমার খুব কষ্ট হলো, নিজেকে খুব অপরাধী মনে হলো। আমি ওর সাথে যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। ওর কোলে একটা ফুটফুটে 2 বছরের বাচ্চা দেখলাম। ওর স্বামী কি করে রে? নিশ্চয়ই অনেক ভালো মানুষ। কেউ কোনো কথা বলছে না, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ওদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শামীম বলল, কি রে,
তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? সিয়াম বলল, তোকে দেখছি। তুই কি কিছুই জানিস না? শামীম বলল, কিছু জানি না মানে? কি জানবো? খুলে বল তো, কি বলতে চাস? সিয়াম বলল, জুঁইর কোনো বিয়ে হয়নি। শামীম বলল, কি বলছিস? তাহলে বাচ্চাটা কার? সিয়াম রাগিত সুরে বলল, তুই যা করেছিস ওর সাথে, এরপরেও তুই কিভাবে ভাবিস ওর বিয়ে হবে? কে করবে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে, যার একটা অবৈধ বাচ্চা আছে? বাচ্চাটার বাবা আর কেউ না, তুই। তারপর সিয়াম বিস্তারিতভাবে সব খুলে বলে। সব শুনে শামীম কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সিয়াম আবার বলল, কতটা কষ্টে আছে জুঁই সেটা তুই জানিস না। একটা বাচ্চাকে একা লালন পালন করা এত সোজা না। মা বাবা তো সেই আগেই ঘর থেকে বের করে দিয়েছে, শুধু তোর জন্য। শামীম বলল, ব্যাস দোস্ত, প্লিজ একটু ব্যবস্থা করে দে। আমার মেয়েকে ছুতে চাই, আদর করতে চাই। প্লিজ দোস্ত, কিছু কর। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী